আচ্ছা, নবম শ্রেণীর স্টুডেন্টরা, এইবার আমরা চলে আসব সেকেন্ড চ্যাপ্টারে। আমাদের প্রথম চ্যাপ্টার মোটামুটি পড়া হয়ে গিয়েছে। তাছাড়াও যারা আরও ডিটেলে জানতে চাও, যারা সাজেশান চাও, কোশ্চেন আনসার ডিটেল চাও, সমস্ত কিছুর জন্য যোগাযোগ করো নম্বরে। আমি সমস্ত কিছু তোমাদের কোশ্চেন আনসার, আরও ডিটেল নোট সব কিছু প্রোভাইড করে দেবো। এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টারে কি পড়বো একটু দেখে নিই। খুব সোজা কথা বলতে গেলে দ্বিতীয় চ্যাপ্টারে আমরা কোষের গঠন পড়ব। ঠিক, কোষ সম্বন্ধে তোমরা ক্লাস 8-এ কিছুটা পড়েছো। এই চ্যাপ্টারে আমরা কোষের দুটো জিনিস পড়ব। ওকে, এক নম্বর হচ্ছে কোষটা কেমিক্যালি কি দিয়ে তৈরি হয়, অর্থাৎ তার রাসায়নিক উপাদান কি। আর 2 নম্বর হচ্ছে কোষ কয় প্রকার, একাধিক কোষ একত্রিত হয়ে যে কলা তৈরি করে এবং একাধিক কলা যে একত্রিত হয়ে অঙ্গ তৈরি করে তারা কত কত প্রকার এটসেট্রা। তো সেই সম্বন্ধে আমাদের বেশ কয়েকটা ক্লাস হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং মন দিয়ে শুনতে থাকো। তাহলে দেখো, সবার আগে চলে আসি আমরা এই একটা ছবিতে। এই ছবিটায় তোমরা এই যে গঠনগুলো দেখতে পাচ্ছ না, এই এক একটা গঠন হচ্ছে এক একটা মানব দেহের কোষ। ওকে, এবার কনসেপ্ট হচ্ছে, দেখো এই এক একটা গঠন এক একটা মানব দেহের এক একটা কোষ হলো। তাহলে এই কোষগুলো কীরকমভাবে তৈরি হয়, এই কোষগুলো কি দিয়ে তৈরি হয়, সেটা আমরা আস্তে আস্তে দেখব। এই দেখো, তাহলে এই হচ্ছে একটা কোষ, এর মধ্যে কত রকমের উপাদান রয়েছে দেখো। ওকে, তাহলে এর মধ্যে রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি বডি, সেন্ট্রোজোম, কোষ পর্দা, এরকম অসংখ্য উপাদান রয়েছে। তাদের সমস্ত গঠন, তারা কেন আছে, কোথায় আছে, কি আছে, সব আমরা ডিটেইলে পড়ব। তবে তার আগে আমরা যে জিনিসটায় চলে আসব সেটা হচ্ছে, এই কোষটাকে যদি আমরা বিশ্লেষণ করি, ওকে যদি জিজ্ঞাসা করি, কোষ তুমি তৈরি কি দিয়ে হয়েছো, কোন কোন উপাদান দিয়ে তুমি তৈরি হয়েছো, তাহলে কোষ আমাদের বেশ কয়েকটা উপাদানের নাম বলবে যে ভাই আমি এই 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 দিয়ে তৈরি হয়েছি। যেমন ধরো, তুমি একটা বিরিয়ানিকে যদি জিজ্ঞাসা করো, বিরিয়ানি তুমি কি দিয়ে তৈরি হয়েছো, বিরিয়ানি বলবে আমি ভাত দিয়ে, মাংস দিয়ে, মশলা দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, ভালোবাসা দিয়ে, লোভ দিয়ে তৈরি হয়েছি। একইভাবে কোষও নানা উপাদান দিয়ে তৈরি হয়। আমরা তাহলে এই সমস্ত কেমিক্যাল উপাদানগুলো, কোষের নানা উপাদানের গল্পে চলে আসব। আগে আমরা চলে আসি কোষের নানা উপাদান। আচ্ছা, তার আগে আর একটা জিনিস শুনে নাও। কোষকে এবার জিজ্ঞাসা করা হলো যে ভাই তোমার যে এত উপাদান রয়েছে, সেই উপাদানগুলো তুমি পেলে কোত্থেকে, এই উপাদানগুলো এলো কোথার থেকে। তো কোষ বলবে আমি উপাদানগুলো পেয়েছি মানুষটা যে খাওয়া দাওয়া করে সেই খাদ্য থেকে। ওকে, তাহলে আমরা আগে একটুখানি খাদ্যের জায়গায় চলে আসি, যে কোষ উপাদানগুলো পাচ্ছে কোথা থেকে, খাদ্য থেকে। দেখো, আমাদের এখানে এক বাটি খাবার সাজানো আছে, তাহলে একটু এই বাটির খাবারের ডিটেইলে চলে আসি। একটু ফুড ব্লগিং করা যাক। দেখো, সবার আগে আমাদের এখানে ভাত রয়েছে, সুন্দর একদম ভালো করে সাজানো ভাত, তার উপর লঙ্কা টঙ্কা রাখা, একটা চকচকে সুন্দর লোভনীয় মাছ ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, আর কি রয়েছে দেখি, ডাল রয়েছে, তরকারি রয়েছে, ডাল রয়েছে, লেবু রয়েছে, তরকারি রয়েছে, লঙ্কা রয়েছে, নুন রয়েছে, এরকম একাধিক উপাদান রয়েছে। মোটামুটি এরকম একটা কমপ্লিট সুন্দর একটা বাঙালি খাবারের একটা পুরো পসরা আমরা এখানে রেখেছি। কার কার লোভ লাগছে কমেন্ট করে জানাও। এবার আমরা একটু ডিটেলে আসি। এই খাবারগুলো পেটের ভেতর ঢুকে কি হয় সেটা আমরা দেখব। শোনো, এই যে ভাত, এই ভাত হচ্ছে অ্যাকচুয়ালি আমার দেহের ভেতরে ঢুকে সে কার্বোহাইড্রেটের কাজ করবে। ভাত, কার্বোহাইড্রেট পাবো আমরা ভাত থেকে। কার্বোহাইড্রেট শব্দটা তোমরা ক্লাস 7-এও শুনেছো, 8-এও শুনেছো। শুধু ভাত থেকে নয়, কার্বোহাইড্রেট আমরা ভাত থেকে পাচ্ছি, এই যে ভাজাটা তার থেকে পাচ্ছি, এই যে তরকারিটা তার থেকে পাচ্ছি। ওকে, তাহলে কার্বোহাইড্রেট এদের থেকে পাওয়া যাবে। আবার চলে আসি মাছের কথায়, ডালের কথায়। ডাল, মাছ এগুলো থেকে আমরা পাবো প্রোটিন। ওকে, তাহলে দেখো প্রোটিন কার কার থেকে পাচ্ছি, প্রোটিন আমরা এই মাছের থেকে পাবো, এই ডালের থেকে পাবো। ওকে, তাহলে প্রোটিনের উপাদান এরা সবাই হয়ে গেল। এভাবে কার্বোহাইড্রেট পাওয়া গেল, প্রোটিন পাওয়া গেল। তারপর আরও ডিটেলে চলে আসি। আচ্ছা,
তারপর আমরা কার কথায় আসবো, তারপর আমরা ফ্যাটের কথায় আসবো। দেখো আলুর মধ্যে কিছুটা ফ্যাট রয়েছে, মাছের এই যে ছালটা, এই ছালের মধ্যে কিছুটা ফ্যাট রয়েছে, তরকারি তেলের মধ্যে কিছুটা ফ্যাট রয়েছে। তাহলে দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই সব কটাকে আমরা এই খাবার থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তাছাড়া আরও কি কি পাওয়া যাবে ভালো করে দেখে নাও। আর যা যা জিনিস আমরা পাবো সেইটা হচ্ছে, দেখো এই যে লেবুটা, এই যে লঙ্কাটা, এই যে নুনটা, এই যে পেঁয়াজ, এই যে লঙ্কার ঝাল, এই সমস্ত জিনিসকে আমরা যদি রাসায়নিকভাবে বিশ্লেষণ করি তাহলে আরও বেশ কয়েকটা উপাদান পাবো। কীরকম উপাদান? দেখো এই যে লেবু, লেবুটার থেকে আমরা পাবো অ্যাসিড, তাই না? লেবু থেকে আমরা অ্যাসিড পাচ্ছি, লঙ্কা থেকেও আমরা অ্যাসিড পাচ্ছি। ওকে, এই জাতীয় অ্যাসিড আমাদের দেহের বেশ উপকারী। তাছাড়াও আমরা আর কি পাবো? আমরা ক্ষার পাবো কিছু। ওকে, যে যে খাবারের টেস্ট কোষ্ঠে হয় তারা হচ্ছে ক্ষার। যেরকম ধরো কালো জামের টেস্টটা বেশ কোষ্ঠে, ওইটা তাহলে ক্ষারের সাপ্লাই দিচ্ছে আমাদের বডিতে। তারপরে এই লবণের কথায় চলে এসো, এই লবণ তাহলে আমাদের কি দিচ্ছে? এই পেঁয়াজের কিছু অংশ আমাদের কি দিচ্ছে? উত্তর হলো খনিজ লবণ। ওকে, তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, এদের সবাইকে না ভিটামিন পাইনি, সরি, ভিটামিন কোত্থেকে পাবো? দেখো ডালের মধ্যে কিছু পরিমাণ ভিটামিন রয়েছে, মাছের মধ্যে কিছু পরিমাণ ভিটামিন রয়েছে। ওকে, তাহলে আমরা ভিটামিনও পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে দেখো সবকটা উপাদান, তাছাড়া অবশ্যই একটু জলও খেতে হবে। এতটা খাবার খাবো, জল খাবো না তা কি হয়? তাহলে জলও খাবো। তাছাড়া আমাদের ঝোলের মধ্যে, ডালের মধ্যেও জল রয়েছে, মাছের বডির মধ্যেও একটু জল রয়েছে। তাহলে দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল সব কিছু আমাদের এই খাবারের মধ্যে রয়েছে। তাছাড়া রয়েছে কি? তাছাড়া অ্যাসিড রয়েছে, তাছাড়া ক্ষার রয়েছে। তাহলে যা যা উপাদান দিয়ে মোটামুটি কোষ তৈরি হয়, এই সমস্ত উপাদান আমাদের কিন্তু নর্মাল আমরা যে খাওয়া দাওয়া করি সেই খাওয়া দাওয়ারের মধ্যেই থাকে। কখনো কম থাকে, কখনো বেশি থাকে। সেই উপাদানগুলো আমাদের দেহের ভেতর ঢুকে দেহ উপাদানগুলোকে অন্যভাবে সাজিয়ে গুছিয়ে কোষ তৈরি করে। যেমন ধরো তুমি কোনো একটা দোকান থেকে জামা কাপড় কিনতে গেলে সেই দোকানে জামা কাপড় একভাবে সাজানো থাকে, তুমি সেটা যখন কিনে নিয়ে চলে আসছো, দোকান থেকে কিনে নিয়ে চলে আসছো, তখন তুমি বাড়িতে অন্যভাবে আলমারিতে সাজিয়ে রাখো। তাহলে দেখো দোকানে সাজানো জামা কাপড় হচ্ছে তোমার খাবার। ওকে, সেই খাবার তুমি যখন বাড়ি নিয়ে চলে এলে তুমি আবার অন্যভাবে সাজালে, অর্থাৎ তুমি জামা কাপড়গুলো অন্যভাবে সাজালে। একইভাবে যে খাবারটা খাওয়া হচ্ছে সেই খাবারগুলো কেটে আমাদের বডি তার ভেতরে ঢুকিয়ে নতুনভাবে সাজিয়ে কোষ তৈরি করে। বোঝা গেছে? তাহলে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের উপাদানগুলোকেই বিশ্লেষণ করে আমাদের দেহের বেঁচে থাকার জন্য, কোষ তৈরির জন্য নানা উপাদান তৈরি করা হয়। কোষের এই উপাদানগুলো কি কি? দেখো, যে কোনো কোষের উপাদানকে আমরা খুব সোজাভাবে কতগুলো ভাগে ভাগ করতে পারি। সবার প্রথমে চলে আসবো অজৈব অণুদের কথায়। অজৈব অণু মানে যেই সমস্ত পদার্থ কোনো জীব থেকে পাওয়া যায় না, যেমন গ্যাস। ওকে, আমাদের কোষের জন্য প্রয়োজনীয় দুটো গ্যাস তো তোমরা অলরেডি জানো, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তাছাড়া নাইট্রোজেনের অক্সাইড। এরা খুব ইম্পর্টেন্ট গ্যাস, এরা কোষের বিভিন্ন কাজে লাগে। অক্সিজেন কোষকে জ্বালানি সাপ্লাই করে, কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কোষকে খাবার তৈরি করতে সাহায্য করে, নাইট্রোজেন অক্সাইড এরা কি করে? এরা হচ্ছে আমাদের রক্তবাহের ওপর কাজ করে। 2 নম্বর উপাদানে চলে আসবো জল। জল কোষের তরল, জল রক্তের তরল, জল থুতু, জল লালা, জল আমাদের একদম স্নায়ুতন্ত্রের ভেতরে একটা অংশ, তার ভেতরে কাজ করে। জল আমাদের বাঁচিয়ে রাখে, তোমরা জানোই। জল মানে জল মানে জীবন। ওকে, তাছাড়া অ্যাসিডের কনসেপ্টে চলে আসি। মনে রাখবে আমাদের পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, তীব্র অ্যাসিড কিন্তু ভীষণ কার্যকরী। তাছাড়া ফসফরিক অ্যাসিড আমাদের বডিতে তৈরি হয়, খুব দরকারি জিনিস। তাছাড়া কার্বনিক অ্যাসিড আমাদের বডিতে তৈরি হয়, খুব দরকারি জিনিস। ওকে, এবার ক্ষারের কনসেপ্টে আসি। দেখো, খুব সোজা করে বলতে গেলে যার কাছেই OH মূলক আছে, জল বাদে সবাই কিন্তু ক্ষার। ওকে, আমাদের বডিতে এরকম বেশ কয়েকটা দরকারি ক্ষার আছে, যেমন NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতি।
তারা খুব প্রয়োজনীয় ক্ষার। তাছাড়া আমাদের দেহের আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস হলো আয়ন সমূহ। এই দেখো, এই যে সোডিয়াম আয়ন ক্ষার থেকে আলাদা করো, HCl থেকে ক্লোরিনকে আলাদা করো, তারপর হাড়ের মধ্যে থাকা ক্যালসিয়ামকে আলাদা করো, তারপর H3PO3 থেকে ফসফেটকে আলাদা করো। ওকে, এরা সবাই হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট বেশ কয়েকটা আয়ন। এই আয়নদের সম্বন্ধে আমরা পরে আবার ডিটেলে পড়বো। তাছাড়া ধরো পটাশিয়াম আয়ন নিতে পারি আমরা। সোডিয়াম আয়নটা দেখছো না, সোডিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন, এরা দুজন কি কাজ করে? এরা দুজন আমাদের স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। এই যে চিন্তা ভাবনা, আচার আচরণ, বুদ্ধি, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। এই ক্লোরাইড আয়ন আমাদের রক্তের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন নিয়ন্ত্রণ করে। এই যে ক্যালসিয়াম আয়ন কি করে জানো? আমাদের মাসেলকে স্ট্রং করে। এই যে ফসফেট আয়ন কি করে? ও আমাদের ডিএনএ আরএনএ তৈরি করে। এই ডিএনএ আরএনএ কি জিনিস আমরা পড়বো। নেক্সট যে ভিডিও আমি তোমাদের জন্য দেব তাতে ডিএনএ আরএনএ সম্বন্ধে ঝকাস্টিক ইনফরমেশান দেওয়া হবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাম্বারটা মনে রেখে যোগাযোগ করো। এবার আমরা চলে আসি কোষের সেকেন্ড উপাদানে। দেখো, কোষের অজৈব উপাদান হয়ে গেল, কোষের এবার জৈব উপাদানের কথায় চলে আসি। তো আমরা এবার জৈব উপাদানের কথায় চলে আসি। এদের নাম তো বেশ পরিচিত। জৈব উপাদান কারা? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, ভিটামিন। ওকে, এরা হচ্ছে সব বৃহৎ বড় বড় অণু। এই কার্বোহাইড্রেটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো এক শর্করা। ওকে, আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড কার থেকে পাবো? প্রোটিনকে ভাঙলে পাবো। ফ্যাটকে ভাঙলে আমরা পাবো ফ্যাটি অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে পাবো ডিএনএ আরএনএ। তাকে ভাঙলে আমরা পাবো আবার নিউক্লিওটাইড। ওকে, আর ভিটামিন কয় প্রকার? ভিটামিন হচ্ছে ADEK BCP, এই কয়েকটা প্রকার হবে। তাহলে সবার আগে আমরা চলে আসবো আজকে কার্বোহাইড্রেটদের কথায়। 1 নম্বর, কার্বোহাইড্রেট। খুব ছোট্ট করে আমরা কার্বোহাইড্রেটদের সাথে একটু পরিচিতি করে নেব, ভালো করে শুনে নাও। দেখো, দুটো শব্দ দিয়ে তৈরি হচ্ছে, কার্বো আর হাইড্রেট। কার্বো আর জল, হাইড্রেট। মনে রাখবে, যে অণুতে কার্বন আর জলের অনুপাত 1:1 তাকে বলে কার্বোহাইড্রেট। যেমন ধরো 6টা কার্বন আর 6টা জল নিয়ে তৈরি হবে C6H2O6 বা C6H12O6। এই ভদ্রলোক অ্যাকচুয়ালি কে জানো? এই ভদ্রলোক হচ্ছেন গ্লুকোজ, আমাদের কোষের ভীষণ 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 গুরুত্বপূর্ণ উপাদান। কারণ গ্লুকোজ থেকেই আলটিমেটলি কোষের শক্তি মানে ATP উৎপাদিত হয়। তাছাড়া শোনো, C5H2O5কে আমরা বলবো C5H10O5। এই ভদ্রলোককে জানো? এই ভদ্রলোক হচ্ছে পেন্টোজ। এই পেন্টোজ দিয়ে এই যে ডিএনএ আরএনএ তৈরি হয়, জানো? পেন্টোজ দিয়ে খুব দরকারি জিনিস, তাদের কথায় আমরা আসবো পরে। ওকে, এবার এই কার্বোহাইড্রেটরা যখন একা থাকে কার্বোহাইড্রেটরা, তাদেরকে আমরা বলবো এক শর্করা। আর যখন একসাথে থাকে, দুটো কার্বোহাইড্রেট একসাথে থাকলে দ্বিশর্করা, তিনটে একসাথে থাকলে ত্রিশর্করা। এইভাবে গল্প যেতে যেতে 10টার আগে অবধি যদি একসাথে থাকে তাহলে তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড, আর 10-এর বেশি হলে তাকে বলবো পলিস্যাকারাইড। ওকে, শুনে নাও আরেকটা জিনিস। গল্প হলো, এই কার্বোহাইড্রেটগুলো এরকম তাহলে ছোট 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 কার্বোহাইড্রেট। দেখো, উদ্ভিদরা গ্লুকোজ তৈরি করে না খাদ্যের মাধ্যমে, ওরা তারপরে এই গ্লুকোজগুলোকে একসাথে মালা গেঁথে জমিয়ে রাখে। এই কার্বোহাইড্রেটের মালাকে আমরা বেশ কয়েকটা রকমের মালা হয়। কখনো সেই মালাটার নাম হচ্ছে গ্লাইকোজেন। ভেবে দেখো, ছত্রাকের সঞ্চিত খাদ্য, মানুষের সঞ্চিত খাদ্য। ওকে, আবার কখনো এই মালাটার নামই হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। ওকে, যেটা আবার উদ্ভিদের সঞ্চিত খাদ্য। এইভাবে কার্বোহাইড্রেট আমরা সঞ্চয় করে রাখি, জমিয়ে রাখি, এবং সেটা আবার ভেঙে খাদ্য হিসেবে ব্যবহার করে সেই খাদ্য থেকে আবার কোষ তৈরি করি। এই হলো কার্বোহাইড্রেটের খুব সহজ ব্যাখ্যা। আর কার্বোহাইড্রেটের তাপন মূল্য পড়তে হবে। এই তাপন মূল্য কি জিনিস? তাপন মূল্য হচ্ছে কার্বোহাইড্রেটকে যদি অক্সিজেন দিয়ে আমরা পুড়িয়ে দিই, দহন করে দিই, আগুন লাগিয়ে দিই, আমরা
4 কিলো ক্যালোরি শক্তি পাবো। ওকে, এই হলো কার্বোহাইড্রেটের গল্প। নেক্সট আমরা যার কথায় চলে আসব সে হচ্ছে প্রোটিন। ওকে, 2 নম্বর গল্প প্রোটিন, ওই যে মাছ থেকে পেয়েছিলাম, মুসুর ডাল থেকে পেয়েছিলাম। 2 নম্বর তাহলে আমরা প্রোটিনের গল্পে চলে আসি। আমরা চলে আসব প্রোটিনের কথায়। শোনো, প্রোটিন হচ্ছে আর একটা গাঁদা ফুলের মালা। চলো, প্রোটিন আবার একটা মালা, এই মালা জয়েন করা। ওকে, গল্পটা হলো এই মালা থেকে আমরা যদি ফুলগুলোকে আলাদা আলাদা করে নিই তাহলে আমরা ছোট ছোট গোল্লাগুলো পাবো। এই গোল্লাগুলো প্রোটিনের উপাদান। এই গোল্লাগুলোর নাম কি জানো? এই গোল্লাগুলোর নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। খুব মন দিয়ে নাম মনে রাখবে। তাহলে প্রোটিনের উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় একটা কার্বন। মনে রেখো, কার্বনের না 4টে হাত হয় মাকালির মতো। একটা হাতে আবার COOH বলে একটা জিনিস থাকে। একটা হাতে থাকে অ্যামোনিয়ার থেকে একটা হাইড্রোজেন কম। একটা হাতে থাকে একটা হাইড্রোজেন, আর আরেকটা হাতে নানা জিনিসপত্র থাকতে পারে। যেমন ধরো, আরেকটা হাতে আমরা এরম একটা জিনিস বসিয়ে দিতে পারি। এই হলো আমাদের একটা অ্যামাইনো অ্যাসিডের গঠন। এই যে COOH, ও হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাসিড। এই সেম অ্যাসিড জানো তো ভিনিগারে থাকে। তাহলে এই হলো একটা অ্যামাইনো অ্যাসিড। আমাদের দেহে এরকম 23 রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে। তারা প্রত্যেকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তারা আমাদের বডির প্রধান নাইট্রোজেন সোর্স। এই নাইট্রোজেন কিন্তু জীবের বেঁচে থাকার জন্য দুর্দান্ত দরকারি। আমরা পড়বো তার কথায় পরে। হ্যাঁ, এবার এই 23টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কয়েকটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে বাধ্য, আর কয়েকটা খাদ্য হিসেবে না গ্রহণ করলেও চলবে, কারণ বডি বানিয়ে নিতে পারবে তাদের। যাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করতে আমরা বাধ্য তাদের বলা হয় অপরিহার্য বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর যাদের বডি নিজে বানিয়ে নিতে পারে তাদেরকে আমরা বলবো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ওকে, অ্যামাইনো অ্যাসিডের তাপন মূল্য 4 কিলো ক্যালোরি পার গ্রাম। ওকে, তাহলে এই হলো অ্যামাইনো অ্যাসিডের গল্প। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের ব্যাপারটা তোমরা বুঝেছো। যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় তারা অপরিহার্য। আর নন এসেনশিয়াল মানে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড বডি নিজে তৈরি করতে পারে। ওকে, আর অ্যামাইনো অ্যাসিডের তাহলে তৈরি কি দিয়ে হচ্ছে ক্লিয়ার হয়েছে। এর মধ্যে কিন্তু দেখো, আরেকবার দেখে নাও, এর মধ্যে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 4টে ভীষণ ইম্পর্টেন্ট মৌল রয়েছে। এই হলো প্রোটিনের গল্প, যাকে আমরা মাছ থেকে, মাংস থেকে, ডিম থেকে, সয়াবিন থেকে, মুসুর ডাল থেকে পাই। বুঝতে পারছো? প্রোটিন কিন্তু ভীষণ দরকারি জিনিস, পেঁয়াজ থেকেও পাওয়া যায়। এবার 3 নম্বর আমরা চলে আসবো যার কথায় আজকে শেষ। সে হচ্ছে আমার মধ্যে প্রচুর আছে, তার নাম হচ্ছে ফ্যাট। ফ্যাট ফ্যাট ওকে, শোনো, ফ্যাটও না কার্বন আর জল দিয়েই তৈরি হয়, কিন্তু সমস্যা হচ্ছে ফ্যাটে কার্বন আর জলের অনুপাতটা 1:1 নয়। অন্য উপাদান। ফ্যাট কোনটা? ফ্যাট হচ্ছে স্নেহ পদার্থ, তেল, চর্বি, পাঁঠার চর্বি, তেল, ভালো রকম একেবারে ঝালঝাল করে তেল তেল করে রান্না করা মাংসের যে তেলটা, ওইটা হচ্ছে ফ্যাট। খেতে হেভি, তাই না? আচ্ছা শোনো, এবার কনসেপ্ট হচ্ছে এই ফ্যাট কি কাজে লাগে। ফ্যাটের তাপন মূল্য জানো তো 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ কিনা ফ্যাট পোড়ালে সবচেয়ে বেশি শক্তি পায়। ওই জন্য ভেবে দেখো আমরা জ্বালানি হিসেবে তেল ব্যবহার করি না। তাহলে ফ্যাট আবার এরকম, ফ্যাটকে যদি ভাঙি আমরা পাবো ফ্যাটি অ্যাসিড। ওকে, মনে রেখো ফ্যাটি অ্যাসিডের মধ্যেও না এই COOH জিনিসটা থাকে। ওকে, আর কি পাবো? আর পাবো গ্লিসেরল। আবার ফ্যাটের আর একটা প্রকার হয়, তাকে আমরা বলবো লিপিড। এমনকি স্টেরয়েড, কোলেস্টেরল, এরাও না ফ্যাটের বিভিন্ন ভাই বোন। তাহলে ফ্যাটকে ভাঙলে আমরা ফ্যাটি অ্যাসিড পাবো, গ্লিসারল পাবো। এই ফ্যাটি অ্যাসিডটা আবার দুটো টাইপের হয় জানো। ফ্যাটি অ্যাসিডও একইভাবে অপরিহার্য আর নন এসেনশিয়াল, এই দুটো টাইপের হয়, যেরকম অ্যামাইনো অ্যাসিড হয়েছিল। ওকে, তাহলে এসেনশিয়াল আর নন এসেনশিয়াল এই দুটো টাইপের হবে। ফ্যাটি অ্যাসিডের উদাহরণগুলো খুব ইন্টারেস্টিং জানো। ফ্যাটি অ্যাসিডের উদাহরণ হচ্ছে লিনোলেনিক অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের উদাহরণ হচ্ছে লিনোলেনিক অ্যাসিড আর লিনোলেইক অ্যাসিড।
লিনোলেনিক আর লিনোলেইক অ্যাসিড। এরা দুজন আমাদের দেহের খুব বিখ্যাত, খুব দরকারি ফ্যাটি অ্যাসিড। ওকে, তাহলে দেখো আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এদের সম্বন্ধে পড়লাম। তাহলে এই যে খাবারটা, এই খাবারটার মধ্যে এইখান থেকে আমরা পাচ্ছি কার্বোহাইড্রেট, এখান থেকে পাচ্ছি কার্বোহাইড্রেট, ওকে, আর মাছের তেল থেকে পাচ্ছি ফ্যাট, মাংসের ঝোল থেকে পাচ্ছি ফ্যাট, ওকে, প্রোটিন পাচ্ছি মাছের এই ফ্লেশটা থেকে, মুসুর ডাল থেকে, পেঁয়াজ থেকে হলো। তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে অ্যাসিডের উৎস রয়েছে, আমাদের এখানে খনিজ লবণের উৎস রয়েছে। আর এরা সবাই মিলে কি তৈরি করছে? এরা সবাই মিলে তৈরি করছে হচ্ছে কোন অংশ? বলো 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 বলো। তৈরি করছে আমাদের দেহের কোষ। ওকে, আর সেই কোষ আবার গুছিয়ে গাছিয়ে তৈরি করছে দেহের এই যে কোষের সমষ্টি কলা। আমরা এই চ্যাপ্টারে এদের সম্বন্ধে ডিটেইলে পড়ব। পরের ক্লাসে আমরা ডিএনএ এবং আরএনএ, নিউক্লিক অ্যাসিড এবং তার সাথে ভিটামিন, এই দুটো নিয়ে পড়ব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও, নাম্বার দেওয়া রয়েছে সেখানে জানিও। আজকের মতো টাটা।